সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাবের আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা মূল আলোচনায় যাবার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, বিএনপির শরিকদেরকেও ধানের শীষে, কেউ দলীয় প্রতীকে লড়বেন। শরিকদের জন্য এখন পর্যন্ত 15 আসন নিশ্চিত করেছে বিএনপি। 6টি দল ছাড়া অন্য শরিক দলের নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তারেক রহমান নির্বাচন করবেন ঢাকা থেকেও। জামাতের সঙ্গে সমঝোতা প্রশ্নে সংকটে এনসিপি। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ। মধ্যরাতে মেডিকেল বোর্ডের ব্রিফিং। খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। ওসমান হাদির হত্যার বিচার দাবি। ঢাকা সহ সব বিভাগীয় শহরে আজ সর্বাত্মক অবরোধের ডাক। ভারতের আসামে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভ। কুপিয়ে তরুণকে গুরুতর জখম, গ্রেপ্তার জামাতের 2 কর্মী। আমার দেশ, জামাতের সঙ্গে জোট নিয়ে এনসিপিতে বিভক্তি। নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কমিটির অধিকাংশই পক্ষে। সংখ্যাগরিষ্ঠের মতে সিদ্ধান্ত ঘোষণা আসছে আজ। আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদকে 30 নেতার চিঠি। আজ সমঝোতার ঘোষণা দিতে পারে জামাত। পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা জারার। ইনকিলাব মঞ্চের শাহবাগ ব্লকেট স্থগিত। দৈনিক ইত্তেফাক, দল জোটে ভাঙা গড়ার খেলা। আসন না পেয়ে বিএনপির পুরনো মিত্রদের কেউ কেউ ভিড়ছে জামাতের সঙ্গে। ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে কেউ ছেড়েছেন দল, কেউ করেছেন দল বিলুপ্তি। অপছন্দের দলের সঙ্গে জোট বাঁধার আলোচনার কারণেও ঘটছে পদত্যাগ। ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করলেন তারেক রহমান। কক্সবাজারের সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে অঙ্গার ঘুমন্ত পাহারাদার। অল্পের জন্য বাঁচলেন 194 পর্যটক। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তারেক রহমানের। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস। শেষ সময় কয়েক আসনে প্রার্থী পরিবর্তন বিএনপির। ধানের শীষ পেতে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। জামাতের সঙ্গে জোটে আপত্তি। এনসিপি ছাড়লেন তাসনিম জারা। অবসরে গেলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদ। সমকাল, জামাতের জোটেই যাচ্ছে এনসিপি। বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসা ভবন। 11 আসনে বিএনপির মনোনয়ন বদল, 5টিতে বিক্ষোভ। শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল। 8 বিভাগে সর্বাত্মক অবরোধের ডাক। তারেক রহমান বললেন, স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনার কথা বলেছি। ভোটার হতে কন্যাসহ তারেক রহমানের নিবন্ধন। হাদি, কোকো ও পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত। যুগান্তর, ব্যস্ত দিন কাটালেন তারেক রহমান। হাদি ও ছোট ভাইয়ের কবর জিয়ারত। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনকাল। বিএনপি কিছু প্রার্থী পরিবর্তনের রদবদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি দৃশ্যমান হলেও সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জ। জামাতের সঙ্গে জোট নিয়ে ভাঙনের পথে এনসিপি। মানবজমিন, হাদির কবর জিয়ারত করে দিন শুরু। ভোটার হতে গেলেন ইসিতে। ভোটের মাঠে আইনশৃঙ্খলা নিয়ে বড় শঙ্কা। এনসিপি ছাড়লেন তাসনিম জারা। 8 দলের নয়া মেরুকরণ, যুক্ত হচ্ছে আরও 4 দল। কালের কণ্ঠ, চ্যালেঞ্জ জয়ের মিশনে তারেক রহমান। ওসমান হাদির কবর জিয়ারত। দীর্ঘকাল পর ছোট ভাই ও শ্বশুরের কবরের পাশে। জামাতের সঙ্গে জোটে আপত্তি এনসিপি 30 নেতার। তাসনিম জারার পদত্যাগ। মাকে দেখতে ফের হাসপাতালে তারেক, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। মৌলভীবাজারের ছাত্রলীগ নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা। আজ প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর শপথ। দৈনিক কালবেলা, 1 জানুয়ারি বই পাচ্ছে না কোটির বেশি শিক্ষার্থী। জামাত জোটে অনড় এনসিপি। মধ্যরাতে মেডিকেল বোর্ডের ব্রিফিং। খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। জাতীয় কবি ও হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। বিজয়ের নিশ্চিতে কিছু আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন। দৈনিক ইনকিলাব, পরিচ্ছন্ন আর ঐক্যর রাজনীতির জাদুকর সবার তারেক রহমান। ভোটার হলেন তারেক রহমান আর তার মেয়ে জাইমা রহমান। এনডিটিভির রিপোর্ট, তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য কি তাৎপর্য বহন করে। শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের। বাংলাদেশ প্রতিদিন,
আগ্রহের কেন্দ্রে তারেক রহমান, কন্যাসহ হলেন ভোটার, নির্বাচন করবেন 2 আসনে। মাকে দেখতে হাসপাতালে, হাদি ভাই ও শ্বশুরের কবর জিয়ারত। নতুন প্রধান বিচারপতির শপথ আজ। সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া। ভোট নিয়ে এনসিপিতে ঝড়। মব সন্ত্রাসের পর কথা হয়, বিচার হয় না। শেষ মুহূর্তে সমঝোতার চেষ্টা, বড় পরিসরে আসন ছাড় দেবে না বিএনপি। গণ অধিকারের রাশেদ নিলেন ধানের শীষ। জামায়াত জোটে আপত্তি, এনসিপি 30 নেতা। তাসনিম জারার পদত্যাগ। ভোটার হলেন তারেক রহমান। নয়া দিগন্ত। রাতের আধারে কারা মাজার ভাঙছে, হাদি হত্যায় আন্তর্জাতিক যোগ সাজসের ইঙ্গিত। কেরানীগঞ্জে মাদ্রাসার বিস্ফোরণ, পলাতক আলামিন বিশ্বাসী ছিলেন না নামাজে। বেশ কিছু আসনে মনোনয়ন এনেছে বিএনপি। 8 দলের আসন সমঝোতার সিদ্ধান্ত হতে পারে আজ। ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। কোকো, হাদি ও শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত। বণিক বার্তা। ত্রয়োদশ নির্বাচনে মুখ্য ভূমিকায় থাকবেন প্রশাসন ক্যাডারের 82 ব্যাচের কর্মকর্তারা। জোটবদ্ধ ভোট নিয়ে ভাঙনের মুখে এনসিপি, দল ছাড়লেন তাসনিম জারা। দ্য ডেইলি স্টার। জামাত কোশ্চেন্স ডিফেন্স রিফট উইথিন এনসিপি। তাসনিম জারা কুইটস, 30 others objects to seat sharing with the Islamist party. Seat sharing math grows complex for Jamaat. Leaders claim they are close to agreement despite NCP in the fray. BP looks to take it to ballot box. Khaleda Zia going through critical phase, says Dr. Zahid. News: BPC profit surges on falling global oil prices. Downwards revisions needed to push down inflation. Experts. Tarek completes voter registration. ধন্যবাদ দর্শক, এতক্ষণ শুনছিলেন প্রধান সংবাদপত্রগুলোর সংবাদ শিরোনাম। তো ডক্টর সাবের আহমেদ চৌধুরী আপনি শুনছিলেন, এবং আজকের পত্রিকা জুড়ে বেশিরভাগ যে সংবাদগুলো আজকে তারা প্রাধান্য দিয়ে, আজকে গুরুত্ব দিয়ে তারা শিরোনাম করেছেন, সেগুলোর মধ্যে আছে জামাত এনসিপির জোট এবং এনসিপিতে ভাঙনের সুর। পাশাপাশি বিএনপি শহীদদের যে ধানের শীষ নিয়ে কেউ লড়বেন, আবার কেউ দলীয় প্রতীকে লড়বেন, এই বিষয়গুলো আসছে। পাশাপাশি আপনি খেয়াল করেছেন যে শহীদ ওসমান হাদি, তার এই হত্যাকে কেন্দ্র করে আজকে বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক দিয়েছে ইনকলাব মঞ্চ। পাশাপাশি কেরানীগঞ্জের যে বিস্ফোরণ, সেটিও গুরুত্ব সহকারে আজকের পত্রপত্রিকা এসেছে। তো আমি আজকে শুরু করব আসলে জামাতের সঙ্গে সমঝোতার প্রশ্নে, যে এনসিপি এবং আজকে ঘোষণা আসতে পারে এই বিষয়টি দিয়ে। ধন্যবাদ। আসলে আমরা এই নির্বাচনের যখন তফসিল ঘোষণা হবে বা সরকারের যে প্রস্তুতি চলছিল, সেই প্রথম থেকে আমরা দেখছি যে এনসিপি বিভিন্ন দলের সাথে তাদের আলাপ আলোচনা চলছিল। একটা সময় আমরা দেখেছি বা শুনেছি যে বিএনপির সাথেও তাদের বেশ আলাপ আলোচনা হয়েছে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি একটা সময় তিনি বলেছিলেন যে এনসিপি 150 বেশি আসন এককভাবে পাবে, যেখানে বিএনপি হয়তো 50 থেকে 100টা সিট পেতে পারে এবং 300 আসনে তারা প্রার্থী দিবেন। তো এই যে বিষয়গুলো, আমরা খুব আশাবাদী ছিলাম যে একটা তরুণদের যেই দল তারা গঠন করেছে, এবং সেখানে অনেকেই 5ই অগাস্টে তাদের একটা বিরাট ভূমিকা ছিল। তো সেই ক্ষেত্র থেকে ধীরে ধীরে তো সময়ের সাথে রাজনৈতিক খুব জটিল প্রক্রিয়া এবং জটিল অনেকগুলো বিষয় সেখানে কেন্দ্রীভূত থাকে। আমরা দেখছি যে এখন জামাতের সাথে তাদের যে আলাপ আলোচনাটা চলছে, এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাদের ভেতর থেকে অনেকে আমরা দেখছি যে বিষয়টাকে প্রবলভাবে বাধা দেওয়ার এবং একমত না হওয়ার। গতকালই আমরা দেখলাম যে প্রায় অনেক নেতাকর্মী যারা রয়েছেন এবং যারা খুবই সুপরিচিত, মুখের মধ্যে তাসনিম জারা উনি পদত্যাগী করেছেন, স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে 6 জন নেত্রী যারা রয়েছেন তারাও বলছেন যে এনসিপির এই সিদ্ধান্তের সাথে তারা একমত নন। এইভাবে হয়তো আরও কিছু টান পোড়ন বা ভাঙা গড়ার বিষয়টা হয়তো আমরা সামনে দেখতে পাবো। এখন এই যখন সার্বিক অবস্থা, তখন কিন্তু বিষয়গুলো জনমনে একটা তো আগ্রহেরও বিষয় আছে, চিন্তা ভাবনারও বিষয় রয়েছে। একই সাথে ইনকিলাব মঞ্চের যেই বিষয়টা আমরা কয়েকদিন ধরে খুবই আমি ইনকিলাব মঞ্চে যাব, এর আগে আমি এনসিপি এবং জামাতের যে বিষয়টা সেটা নিয়ে আসি। আপনি যেটা বললেন যে মানুষের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দু, মূলত সেটাই তারা জুলাইয়ের যে আমাদের গণ অভ্যুত্থান, সেটার একদম সম্মুখ সারির যোদ্ধা ছিলেন যারা এই আজকে এনসিপি করেছেন এদের নিয়ে। এই কারণে মানুষের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক বিষয় আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি এনসিপি জামাতের সঙ্গে যায়, সেখানে এনসিপি
কিংবা তাদের যে আমি যদি বলি যে তাদের যে নতুন যে দল সে প্রত্যাশা পূরণে কিংবা সেটাতে কোনো ধরনের কোনো সমস্যা কিংবা কোনো কিছু দেখছেন কিনা? এখানে একটা বিষয় কি, আসলে আমরা যারা একদম মাঠের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন খবর সংগ্রহ করি বা জিনিসগুলো খুব ক্লোজলি অবজার্ভ করি, এনসিপির যে লোকাল লেভেলে কিন্তু সাপোর্ট বেসটা মোটেই ভালো না। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা খুব অল্প সংখ্যক লোককে একত্রিত বা অন্তর্ভুক্ত করতে পারছেন। সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা আমাদের ন্যাশনাল মিডিয়া যাদের কাভার করেছে তাদের একটা পরিচিতি আছে, লোকজন তাদের চেনে, কিন্তু ভোটের মাঠে তারা কতটা সফলকাম হবেন, কারণ ভোটের ডিনামিক্সটা অনেক জটিল, বিশেষ করে স্থানীয় পর্যায়ে। তো সেই জায়গায় আমরা তো খুব ভালো একটা অবস্থান কিন্তু প্রথম থেকেই দেখছিলাম না, এবং বিভিন্ন সময় আমরা বলেও আসছিলাম। তা এখন যেটা হচ্ছে যে জামাতের কিছু ভোট ব্যাংক আছে, এবং জামাত কিন্তু এখানে নির্দিষ্ট করে দিয়েছে যে জনাব তাহের এবং তাদের নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি দুজন মিলে তারা নির্বাচন করবেন যে কারা কারা প্রার্থী হবেন এবং কোন কোন আসনে হবে। তো জামাতের যে ভোটগুলো রয়েছে সেখানে সেই ভোটগুলো তো এনসিপি হয়তো পাবেন, এবং তারা নিজেরা কতটা ভোট টানতে পারবেন সেটা একটা বিষয় রয়েছে। তো এখানে হয়তো এনসিপির মাধ্যমে তরুণ প্রজন্মের ভোটারদের টানার একটা বিষয় তো থাকবে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই ইলেকশনগুলো নির্বাচনগুলো হয়েছে সেখানে তারা বেশ কিছু চমকও দেখিয়েছে। শিবির কেন্দ্রিক যে প্যানেলগুলো ছিল সেখানে তারা ও যারা আমাদের এথনিক গ্রুপে রয়েছেন তাদের থেকে কাউকে সদস্য করেছেন, বা আমাদের হিন্দুইজমে যারা বিশ্বাসী তাদেরকে করেছেন। এমনকি আমরা জাতীয় নির্বাচনে দেখছি যে খুলনা থেকে একজন প্রার্থীকে কৃষ্ণনন্দী ওনাকে দেয়া হচ্ছে। তো এই যে একটা বিষয় যে সবাইকে নিয়ে নতুনভাবে আগানোর যে চেষ্টা বা ওই প্রচেষ্টা তারা বিভিন্নভাবে করছেন, যে সব কমিউনিটির ভোটারদের যে অন্তর্ভুক্ত করে এগিয়ে যাওয়া যায় কিনা, স্ট্র্যাটেজি হিসেবে এটা ভালো, এবং বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলিতে সেটা কাজে দিয়েছে। কিন্তু জাতীয় নির্বাচন আরও অনেক বড় ফ্রেমের, অনেক বড় ক্ষেত্রের একটা বিষয়, তা সেখানে সেগুলো কতটা কাজে লাগবে। এবং আরেকটা বিষয় এখানে খুবই লক্ষণীয় যে তফসিল অনুযায়ী কিন্তু 1 মাসের সামান্য কিছু বেশি সময় রয়েছে। তো এই সময় তো এখনও দলগুলো আমরা দেখছি যে তাদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। এটা বড় দল বিএনপি থেকে শুরু করে সবার মধ্যে কিন্তু এখনও প্রার্থী নির্দিষ্ট করে জানেনই না যে তিনি নির্বাচন কি দল থেকে করতে পারছেন কি পারছেন না। যেখানে এটা ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে কন্ডাক্ট করার জন্য ভোটারদের ঘরে ঘরে পৌঁছানোর কথা, সেখানে আপনি এত বড় একটা কনস্টিটিউয়েন্সি, এবং যেখানে এমন কিছু অঞ্চল রয়েছে, চর রয়েছে বা পাহাড়ি অঞ্চল রয়েছে, দুর্গম জায়গা রয়েছে, সেখানে আপনি কিভাবে এত স্বল্প সময়ে ভোটারের দোরগোড়ায় পৌঁছাবেন এবং আপনার পক্ষে বিষয়গুলো নিয়ে আসবেন। আরেকটা বিষয়টা আমরা লক্ষ্য করেছি আমাদের মাঠের যে অভিজ্ঞতা, সেখানে যে বিএনপি কিন্তু এই সময়ে 17 বছর ওইভাবে কিন্তু আলোচনায় ছিল না, তাদের যে প্রতীকের বিষয়গুলো সেটাও কিন্তু সেভাবে আলোচনায় ছিল না। এখন নির্বাচন তো প্রতীকের বিষয়, নেতৃত্বের বিষয়, এবং জনাব তারেক রহমান উনি দেশে এসছেন, এটা খুবই একটা বড় ধরনের ইম্প্যাক্ট কিন্তু ফেলছে। এবং এই ইম্প্যাক্টের কারণে উনি যখন সারা দেশে সফরগুলো শুরু করবেন অবশ্যই এটার একটা বড় প্রভাব কাজ করবে। কিন্তু একদম স্থানীয় পর্যায়ে যেই যারা প্রার্থী রয়েছেন তাদের কাজ করার জন্য কতটুকু সময় রয়েছে, এবং এর মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের টানপোড়েন, সিদ্ধান্তহীনতা। এই যখন পরিস্থিতি, তখন সার্বিকভাবে কতটা ভোটের মাঠে উত্তাপ ছড়ানো যাবে এবং সত্যিকার অর্থে ফলটা বড় দলগুলো তাদের পক্ষে নিয়ে আসতে পারবে, সেই বিষয়ে এখনও কিন্তু সন্দিহান একটা জায়গা রয়েছে। আবার যারা ধরেন আওয়ামী লীগের যে ভোটারগুলো তারা তো স্থানীয় পর্যায়ে রয়েছে, এবং তাদের এই সুইং ভোটটা এলাকা ভিত্তিক কিন্তু অনেক ক্ষেত্রে ভাগ হয়ে যায়। মানে ভোটের মাঠের যে রাজনীতি সেটা তো আমরা দেখবই সামনে, সেটা আগে তো দল গোছাতে হবে, নমিনেশনের বিষয় রয়েছে। আপনি যদি বিএনপির কথা নিয়ে আসলেন, আজকের পত্রিকায় বিএনপির যে বিষয়টা আসছে, শ্রমিকদের কেউ কেউ ধানের শীষ নিয়ে ধরবেন, আবার কেউ দল বিলুপ্ত করেই তারা ধানের শীষ চলে আসছেন নেতাকর্মী নিয়ে, আবার কেউ দলীয় প্রতীকেও লড়বেন, এবং 15টি আসন এখন পর্যন্ত নিশ্চিত করেছেন। তো এই যে এখনও যে আসছে, এমনও হয়েছে যে মানে কালকে আমরা দেখলাম যে যেখানে বিএনপি নমিনেশন দিয়েছে সেটাও দল থেকেই করে শরীরদের দেয়া হয়েছে। মানে আপনার কথা যদি আমি আসি, এখনো তো বিএনপিও ঠিক মতো মানে আরো গুছিয়ে ওঠার ইগুলো বাকি রয়েছে, আর ইলেকশনের অল্প সময় রয়েছে, খুবই অল্প সময়। এখন আসলে তাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? কিংবা
এখন আসলে দেখেন, নির্বাচন যদি বলি, নির্বাচন কন্ডাক্ট করতে হলে প্রশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমাদের ল এনফোর্সিং এজেন্সিস লাগে, এবং আমাদের সারা দেশে আইন শৃঙ্খলার যে অবস্থা, সেখানে আপনি যদি সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যেই জায়গাগুলো রয়েছে তাদেরকে যদি আপনি ভালো করে সম্পৃক্ত করতে হন, তাহলে কতটা সরকারের জন্য সুবিধাজনক জায়গা হবে এটা একটা বলার বিষয়। আজকে আমরা যেই বিষয়টা রয়েছে, তা সেখানে প্রো অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেশন যে বড় দলগুলোর প্রতি খুব অ্যালাইন্ড হয়ে আছে বিষয়টা তাও না। তারাও কিন্তু বিভিন্ন ধরনের, আমরা এর মধ্যেই বিভিন্ন ধরনের সমালোচনা শুনছি। হ্যাঁ, তা আমরা তো জানি যে আমাদের প্রশাসন থেকে শুরু করে অন্যান্য জায়গায় দীর্ঘ সময় তাদের যে চর্চা, সেখানে কিছুটা বিভক্তি রয়েছে। এখন বড় দল হিসেবে বিএনপি কতটা সেটা গুছিয়ে আনতে পারবে। আবার আজকে আমাদের আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমাদের চিফ জাস্টিস উনি নতুন করে 10:30 উনি শপথ গ্রহণ করছেন, এবং জুডিশিয়ারির একটা বড় ভূমিকা রয়েছে। তো উনি নতুন দায়িত্ব নিয়ে কিভাবে সেগুলো গুছিয়ে তোলেন, এই সার্বিকভাবে পুরো বিষয়টা এখনও আমার কাছে খুবই অল্প সময় মনে হচ্ছে। একটা ফ্রি অ্যান্ড ফেয়ার যে নির্বাচনটার জন্য দীর্ঘদিন দেশবাসী অপেক্ষা করে আছে, সেটা যদি সঠিকভাবে আয়োজন করা না যায়, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের দেশের জন্য ভালো অনেক কিছু ফল হয়তো বয়ে আনবে না। তো সেই জন্য আমার মনে হয় না যে পর্যাপ্ত সময় এখনো রয়েছে। আমরা যদি বলি 3-4 দিন আগেও আমরা যে বিষয়গুলো দেখেছি, যে মবের যে সন্ত্রাস, এছাড়া যে অস্থিরতা, ওসমান হাদিকে হত্যা করা, সব কিছু মিলিয়ে, এবং 3 দিন আগে তারেক রহমান বিন চেয়ারম্যান দেশে আসার পর থেকে, এবং কালকে উনি তার এনআরডির যে কাজ সহ আনুষঙ্গিক কাজ সেগুলো সম্পন্ন করেছে, এবং ভোটের মাঠে তিনি নামবেন, খুব দ্রুত নামবেন বলে আমরা করছি। এবং গতকালকে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে এতে করে মানুষের মধ্যে যে একটা অস্থিরতা, যে শঙ্কা ছিল, সেই জায়গাটা কিছুটা হলেও তো মানুষ এখন সেই মানে শঙ্কা থেকে কিছুটা বের হতে পেরেছে। না, এটা একটা সত্যিকার অর্থে এটা বলতে হবে যে বড় নেতৃত্বের একটা ভ্যাকুম ছিল আমাদের দেশ। কিন্তু আমরা যতভাবে বিশ্লেষণ করি না কেন, বড় দল, বড় নেতৃত্ব এবং যার প্রতি আস্থা রাখা যায়, এই ধরনের নেতৃত্বের একটা ভ্যাকুম এতদিন ছিল। তো জনাব তারেক রহমান আসার মাধ্যমে সেটা অনেকটাই পূরণ হয়েছে, এবং আমরা দীর্ঘদিন ধরে, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী ওনার বিভিন্ন বক্তব্য এবং যেই ধরনের পদক্ষেপগুলো উনি নিয়েছেন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন বলতে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির সাথেও যায় না, অনেক ধরনের এই ধরনের বিষয় দেখছি। যেমন গতকালই যখন ওসমান হাদির মাজার উনি জিয়ারত করছিলেন, সেখানে আপনার গাবতলী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একজন কিছু কটূক্তি করেছিলেন সেখানেই, এবং তাকে পরে অ্যারেস্ট করা হয়। আমরা পরে দেখেছি যে জনাব রুহুল কবির রিজভী স্টেটমেন্ট দিয়ে ওনাকে যে বিএনপির যে অবস্থান সেটা ব্যাখ্যা করেছে, এবং ওনাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। তো এইটা তো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির থেকে ভিন্ন একটা বাতাস আমরা দেখছি। আমাদের সাধারণ জনগণ হিসেবে যে আশাটা থাকবে যে এটা অব্যাহতভাবে চর্চা করা, এবং এই চর্চাটার মাধ্যমে যে গণতান্ত্রিক পরিবেশের কথা বিএনপি বলেছে, সেই গণতান্ত্রিক চর্চাটা যদি সঠিকভাবে করা যায়, সেই পরিবেশটা যদি সত্যিকার অর্থে ফিরে আসে, তাহলে তো অবশ্যই দেশবাসীর জন্য একটা ভালো বার্তা মনে করছি যে বয়ে আনবে। বেগম খালেদা জিয়া কালকে রাতে তার মেডিকেল চিকিৎসক উনি ডক্টর জাহিদ কালকে সংবাদ সম্মেলন করেছেন, এবং বেগম জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন, এবং তারেক রহমান মধ্যরাত পর্যন্ত মায়ের ওখানে ছিলেন, এবং উনি আসার পরে সংবাদ সম্মেলন। তো খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন, কিছুদিন বেশ কয়েকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে আসলে তার আরোগ্য কামনা পুরো দেশবাসী দোয়া করেছেন, এবং আপসহীন নেত্রী বলা হচ্ছে, তিনি আমাদের মাঝে ফিরে আসুক, আমরা সবাই চাচ্ছি। কিন্তু এখন যে পরিস্থিতি, কালকের ডাক্তার যে ঘোষণা দিলেন, এবং সব কিছু মিলিয়ে আসলে উপরওয়ালাই সব কিছু ভালো। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই সময়ে এসে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা, এবং তার পুরো ফ্যামিলি এখন তার পাশে রয়েছেন, এবং
তারেক রহমান তিনি মার বিদেশে ছিলেন, এতদিন বিদেশে ছিলেন, দেশে এসেছেন, মায়ের যে সেবার যতটুকু সম্ভব চিকিৎসার করছেন, খোঁজ খবর নিচ্ছেন। তো দেশবাসীর এখন তো আর আসলে প্রত্যাশা বা দোয়া ছাড়া আর তেমন কিছু করার নেই যে জায়গাটায়। জি, আসলে এটা তো দীর্ঘদিন ধরে উনি অসুস্থ রয়েছেন এবং আমরা দেখেছি যে এটা দেশের আপামর জনসাধারণ, শুধু যারা বিএনপি করে তারা বলবো না, যে ওনার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে বা বেড়েই চলছিল। তো এই যখন পর্যায়ে, এটা তো দেশবাসী অধীর আগ্রহে বিভিন্ন ধরনের আমরা যে দোয়া দেখেছি, সারা দেশবাসীর বিভিন্ন ধরনের যেই জায়গাগুলো ছিল সেগুলো এবং বিভিন্ন ধরনের লেখনী পত্রপত্রিকাগুলো তো হয়েছে। এখন আসলে এটার উপর তো কারো হাত নেই। আমরা গত মধ্যরাতে যে ব্রিফিংগুলো শুনলাম, সেখানে বোঝাই যাচ্ছে যে অবস্থা বোধহয় আরও সংকটাপূর্ণ এবং নির্বাচন কেন্দ্রিক যদি ভিন্ন ধরনের কোনো বিষয় যেটা দেশবাসী এক্সপেক্ট করছে না, তাহলে তো দল গোছানো বা মাঠ গোছানো বা এখানে এই বিষয়গুলো আরও জটিল আকার ধারণ করবে। তা আমরা চাইবো যে যতই সংকটাপূর্ণ মুহূর্ত হোক না কেন, দেশবাসীর তো একটা প্রত্যাশা থাকবেই, সেটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। যে একদম শেষ দিকে আরেকটা বিষয়, যে সেটা হচ্ছে শহীদ ওসমান হাদিকে হত্যার পর এখন তো 28 জনের মতো তার খুনের সঙ্গে জড়িত সন্দেহজনক হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজকে তার ইনকলাব মঞ্চ বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক দিয়েছে। এখন পর্যন্ত তার যে মূল যে খুনি যাকে ধরা হচ্ছে, আমরা বিভিন্নভাবে দেখছি, তাকে গ্রেফতার করা হয়নি, কিংবা রহস্যর যে উন্মোচনের যে বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে করা হয়নি। তো কি মনে হচ্ছে আসলে কোন দিকে যাচ্ছে? আসলে 5ই আগস্টের পরবর্তীতে তো আমরা যেটা অনেক ধরনের অপরাধ বা এই ধরনের খুন, রাহাজানি, ছিনতাইয়ের বিষয়গুলো সারা দেশব্যাপী দেখেছি। বিশেষ করে অনেকগুলো স্পর্শকাতর খুনের ঘটনা ঘটেছিল, যেখানে যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন যেটা বলা যায়। এবং সেগুলো আমাদের যেই তরুণ সমাজ রয়েছে যারা অগ্রভাগে ছিল এই ধরনের আন্দোলন সংগ্রামে, তাদেরকেও কিন্তু তখন কিছুটা সোচ্চার হলেও পরবর্তীতে দেখেছি চুপসে গেছে এবং সেগুলোর যে ফলো আপটা করা কোনোটাই করেনি। এগুলির ধারাবাহিকতায় কিন্তু ওসমান হাদি বা এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটেই চলছে। তো ওনার একটা বিশেষ পরিচিতি ছিল, বিশেষ অবস্থান ছিল, যার ফলশ্রুতিতে এটা সারা দেশব্যাপী একটা বিশেষ আলোড়ন তুলেছে। এখন বিষয়টা হচ্ছে যে বিচারের প্রক্রিয়া তো দীর্ঘ এবং আপনি কাকে ধরছেন সত্যিকার অর্থে সে অপরাধী কিনা, এবং আমরা তো বিভিন্ন ধরনের সেই জুলকারনাইন সাহেবের বিভিন্ন স্টেটমেন্ট থেকে শুরু করে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের বিষয় দেখছি। কেউ বলছে উনি দেশের বাইরে চলে গেছেন, সরকার আবার একটা সময় বলছে যে না, উনি তো দেশের ভেতরেও থাকতে পারেন, এটা মিসগাইড করা হচ্ছে। ডিএমপি কমিশনারও বিভিন্ন ধরনের স্টেটমেন্ট গতকালও আমরা দেখলাম যে দিচ্ছেন। এখন এই যখন সার্বিক অবস্থা, দাবিটা তো অবশ্যই খুবই জোরালো এবং এটা প্রয়োজনীয়। এই দাবিটা আরও পূর্বে অনেক বেশি প্রয়োজন ছিল অন্যান্য ক্ষেত্রেও। এখন এটা সরকারকে অবশ্যই দৃঢ় একটা পদক্ষেপ এবং দৃশ্যমান কিছু দেখানো প্রয়োজন। জনদুর্ভোগ হচ্ছে প্রতিদিন। আমরা গতকালও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল, যেখানে 15 মিনিট 20 মিনিট পরেও একজন পরীক্ষার্থীকে যানজটের কারণে পৌঁছতে হয়েছে, যেখানে হয়তো তার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নের অপমৃত্যু হয়েছে। তো এই যখন সার্বিক অবস্থায় জনদুর্ভোগ থেকে মুক্তি দেয়া এবং এটারও একটা আশু সুরাহা প্রয়োজন। তো সরকারের দৃশ্যমান পদক্ষেপ তো এখানে নিতেই হবে এবং ক্রমেই দেখছি যে সারা দেশব্যাপী সকলেই কিন্তু আস্তে আস্তে অন্তর্ভুক্ত হচ্ছেন এবং এই বিষয়টা জোরালো দাবি তুলছেন। তো সরকারকে এই বিষয়ে তাদের যে অবস্থান এবং তাদের যে অগ্রগতিটা কিন্তু সরকার টাইম টু টাইম এখনো জানাচ্ছে না। হয়তো আজকেও এই বিষয়ে ডিবির একটি সংবাদ সম্মেলন রয়েছে, হয়তো আমরা তার মাধ্যমে অগ্রগতির বিষয়ে আমরা জানবো। একদম শেষ দিকে এত ঘটনার মাঝে গতকালকে একটু বড় ঘটনা, কেরানীগঞ্জে যে বোমা বিস্ফোরণের যে ঘটনা, সেখানে মাদ্রাসা ভবন উড়ে গেছে এবং 400 কেজি রাসায়নিক সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং সেখানে হাইড্রোজেন পারঅক্সাইড নামে যে ম্যাটেরিয়ালস পাওয়া গেছে সেগুলো সুইসাইডাল স্কোয়াডে সেগুলো ব্যবহৃত হয়। তো এগুলো কার জন্য ছিল, কিসের জন্য ছিল, প্রশ্ন তো আসতেই পারে। এখন দেখেন, বিভিন্ন ধরনের দেশকে অস্থিতিশীল করার যে পদক্ষেপগুলো, এগুলো তো থেমে থাকেনি বা এখনো থেমে নেই। কয়েকদিন আগে আমরা ওসমান হাদির ঘটনার পরই দেখলাম যে
ফ্লাইওভার থেকে মগবাজারের একজনকে যে ককটেল নিক্ষেপ করে একজন মৃত্যুবরণ করলো। কতটা সুষ্ঠু তদন্ত হয়েছে বা কি হয়েছে সেই বিষয়ে আমরা কিন্তু আপডেটেড না। একের পর এক কিন্তু বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেই চলেছে। কিছু কিছু ঘটনা হয়তো মিডিয়ার বেশি অ্যাটেনশন পাচ্ছে, কিছু কিছু পাচ্ছে না। এই যে ঘটনাটা, এই যে এক্সপ্লোসিভের এবং এই একই সাথে যে আমরা তো জানি যে 5ই আগস্টের সময় অনেক অস্ত্র লুণ্ঠন হয়েছে, সেগুলো কতটা উদ্ধার হয়েছে সে বিষয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন মানে আইন রয়েছে। শৃঙ্খলার বড় দুর্বলতার একটা বিরাট দুর্বলতা। এবং আপনি সারা দেশব্যাপী নির্বাচন কন্ডাক্ট এবং নির্বাচনের আগে সেই জায়গাটা থেকে যেভাবে আমাদের বের হতে হবে না, তো নির্বাচনের পদক্ষেপ নিয়ে যে দরকার এবং দৃশ্যমান পদক্ষেপ সংখ্যার জায়গা থেকে যাবে। অবশ্যই। ধন্যবাদ ডক্টর সাবের আহমেদ চৌধুরী আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।